ফিফা ওয়ার্ল্ড কাপের খেলা চলতেছে আমার পিছনে। বাট আমার কাছে মনে হলো যে খেলা দেখার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আমার আপনাদেরকে একটা প্রশ্ন করা। তো প্রশ্নটা হইতেছে, 300 টাকায় আজকাল কী করা যেতে পারে? 300 টাকায় কী কী কেনা যেতে পারে? এখন 300 টাকার কথায় কেন বলতেছি এটা একটু পরে আসি। তার আগে আমি চাই এই দুইটা বইয়ের ব্যাপারে আপনাদের একটু বলতে। খেলার চেয়েও আমার কাছে মনে হলো যে এই দুইটা বইয়ের ব্যাপারে আপনাদেরকে বলা একটু দরকার। তো এই দুইটা বইয়ের মধ্যে প্রথমে আমি এই বইটার ব্যাপারে কথা বলতে চাই, তারপরে এই বইটা, কারণ এই বইটা বেশি মারাত্মক। তো প্রথমে এই বইটার ব্যাপারে কথা বলি। তো দুইটা বই শাহজাদ ফিরদাউসের লেখা। শাহজাদ ফিরদাউস একজন প্রখ্যাত কবি এবং ঔপন্যাসিক। উনি সব মিলায় টোটাল 20টার মতো উপন্যাস লিখছেন। প্রথম জীবনে উনি কবিতাই লিখতেন, পরে উপন্যাসে মানে দীর্ঘ একটা গ্যাপ দেওয়ার পরে উনি উপন্যাসে ব্যাক করেন। তো আমি খুব কম রাইটারই এরকম দেখছি, বা খুব কম রাইটার হয়তো আপনারাও দেখছেন, যারা গদ্য এবং পদ্যে সমান দক্ষতার সাথে বিচরণ করেন। এরকম এদের মধ্যে শাহজাদ ফেরদাউস অন্যতম। তো আমি ওনার অ্যাকচুয়ালি পদ্য বা কবিতা আগে পড়ি নাই, আমি ওনার উপন্যাসই আগে পড়ছি। উপন্যাস পড়ার পরে আমার যখন কৌতূহল হয় তখন আমি ওনার কবিতাও কিছু সার্চ করে ট্রাই করে দেখলাম। তো আমি দেখলাম যে ঠিক সেরকমই ক্ষুরোধার। যাই হোক, আজকে আমি কবিতা নিয়ে আলোচনা করতেছি না, আমার আলোচনার বিষয় হচ্ছে ওনার উপন্যাস। তো ওনার এই উপন্যাসটা কানানগণ, এই উপন্যাসটা এটা মেটাফরিক্যাল এবং অ্যালেগোরিক্যাল, এবং এখানে যে অ্যালেগোরিটা ইউজ করা হচ্ছে সেটা একদম স্ট্রেট আপ ফ্রম দি বাইবেল। তো বাইবেলের যে কেইন এবং আবেলের যে কাহিনী, অ্যাডাম এবং ইভের দুই পুত্র কেইন এবং অ্যাবেল, তাদের যে কাহিনী বাইবেলে যেটা বর্ণিত আছে সেটাকে উনি ওনার মতো করে ন্যারেট করছেন। এটা একটা অল্টারনেটিভ ন্যারেশন বলতে পারেন। এবং এইখানে মূল উপজীব্য যেটা, সেটা হচ্ছে যে উনি এটা দেখানোর চেষ্টা করছেন যে কেইন এবং অ্যাবেলের মধ্যে যে দ্বন্দ্বটার সৃষ্টি হয়, এই দ্বন্দ্বটা মূল কারণ ঈর্ষা না, মূল কারণ হচ্ছে লোভ, সম্পত্তির লোভ। এবং লোভ বিষয়টা উনি ওনার আরও কিছু উপন্যাসে মোটিভ হিসেবে ইউজ করছেন, ইভেন এটাতে আমি পরে আসতেছি। তো কেইন এবং অ্যাবেলের কাহিনীটা উনি যেভাবে এখানে ন্যারেট করছেন, এবং লোভ যদি এটার মূল কারণ হইতো তাইলে কাহিনীটা কীভাবে গড়াইতো, কাহিনীটা কীভাবে আগাইতো, এবং এটার শেষ পরিণতি কী হয়, উনি কী ধরনের এন্ডিং এখানে দিছেন, এই জিনিসটা জানতে হলে এই ছোট্ট উপন্যাসটা, মানে এক বসায় এসে পড়ে শেষ করার মতো এরকম উপন্যাসটা আপনি পড়ে দেখতে পারেন। এই উপন্যাসটা খুব একটা বৃহৎ না, উপন্যাসিকাও বলতে পারেন, এটা ইটস অনলি 80 পেজেস। তো কবি প্রকাশনীর এই বইটা, এবং এটাও কবি প্রকাশনী, দুইটি কবি প্রকাশনীর। তো কানানগণ, আরেকটা ব্যাপার হচ্ছে যে যে কোনো ব্যাপার বর্ণনা করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করছি যে শাহজাদ ফেরদাউসের একটা আনঅ্যাপোলোজেটিক নির্মমতা আছে, উইচ ইজ ভেরি ট্রু টু রিয়ালিটি। আপনার মনে হবে যে একদম বাস্তব থেকে চরিত্রগুলো উঠে আসে, একদম বাস্তব থেকে। আমাদের পারিপার্শ্বিক যে বাস্তব, আমাদের পারিপার্শ্বিকতা যে বাস্তব আমরা এখন উপলব্ধি করতেছি, ঠিক সেরকম ক্যারেক্টারগুলো উইল ফিল সো রিয়েল, রিয়েল, মানে আপনার মনে হবে যে আপনি কোথাও না কোথাও দেখছেন এরকম। এবং নৃশংসতা আছে, তো এটা ডেফিনেটলি লাইট হার্টেড লোকজনদের জন্য না। এটাকে কিছুটা ফিলোসফিক্যাল, কিছুটা অ্যালেগোরিক্যাল, কিছুটা মেটাফরিক্যাল সমকালীন উপন্যাসের মধ্যে ফেলতে পারেন, যার মধ্যে বাইবেলের ছোঁয়া আছে বা মিথোলজিরও ছোঁয়া আছে। তো ডেফিনেটলি এটা পড়ে দেখার মতো। এই ধরনের এক্সপেরিমেন্টাল কাজ যদি আপনারা পড়ে দেখতে চান তাহলে এটা খুবই সুখপাঠ্য হবে। আচ্ছা, দেন আমার পার্সোনাল ফেভারিট শাহজাদ ফেরদাউসের যতগুলো উপন্যাস আমি পড়ছি তার মধ্যে আমার অন্যতম ফেভারিট হচ্ছে এই উপন্যাসটা, পালক মুদ্রা। এটা আমি আরও 3 বছর আগে বইমেলা থেকে কিনছিলাম, তখন একবার পড়া হয়েছিল। দেন এই ভিডিওটা করার আগে 2 দিন আগে আমি এই বইটা আবারও পড়ছি, আমি আরেকবার রিড দিয়েছি। এটা আমি প্রতি বছরই একবার করে পড়ি, এটা আমার ওয়ান অফ দ্য মানে ফেভারিট উপন্যাস। তো এটা প্রচ্ছদ সব মিলায়, ব্ল্যাক অ্যাটায়ার সব কিছু মিলায় এটা আমার খুব পছন্দের। আর এটাও নিশ্চয়ই সব্যসাচী হাজরা দাদার কাজ হওয়ার কথা, বা না, এটার প্রচ্ছদ হ্যাঁ, এটার প্রচ্ছদও সব্যসাচী হাজরা করছেন। সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের প্রচ্ছদ অবলম্বনে সব্যসাচী হাজরা দাদা করছেন। যাই হোক, ওনার কাছে অসময়ে অনবদ্য হয়। তো এটার যে কাহিনিটা হয়, এটা হচ্ছে গ্রামের প্রতাপশালী এক জমিদার বা মহাজন গোত্রীয় লোক যার নাম হচ্ছে নিতাই কুণ্ডু, তার পুকুরে এক লোক যার নাম হচ্ছে মফিজ। এই মফিজ মানে সে হচ্ছে বেসিক্যালি ডুবুরির কাজও করে, আবার পার্ট টাইম ক্ষেত খামারও কাজও করে। তো সে একটা কাজ করতে গিয়ে একটা রূপার একটা টাকা পায়, এটার মধ্যে হাতির ছাপ দেওয়া, পুরানো একটা মোহর আর কি বলতে পারেন। তো এটা অনেক টাকা এসে বিক্রি করে, অনেক টাকা, অনেক মাল করে এসে কামায় না। তো এটা নিতাই কুণ্ডুর কানে যায়,
এরপর থেকেই কাহিনী অন্যদিকে মোড় নেওয়া শুরু করে। বাট উপন্যাসের মূল চরিত্র কিন্তু নিতাই কুণ্ডু না, উপন্যাসের মূল চরিত্র হচ্ছে ভুনো। ভুনো এক এতিম একটা ছেলে যে আস্তে আস্তে বড় হয়। এই ভুনো নিতাই কুণ্ডুরই ভাইয়ের ছেলে। তো ভুনো, যদিও নিতাই কুণ্ডু অনেক সম্পদশালী, বাট ভুনোর সম্পদ বলে তেমন কিছু নাই। সেও এর ওর জমিতে বড় ঘাটে, বরং তার যে এক টুকরো জমি আছে ওইটাও বেহাত হয়ে যাওয়ার মতো অবস্থা। তো ভুনো একটু অ্যাবনর্মাল, একটু সাধারণ মানুষের মতো না, একটু অন্যরকম। তো এই ভুনো কেন, তার এই অবস্থা কেন, তার কেন অন্যের জমিতে চাষ করে খাইতে হয়, বা তার কেন মানুষের কাছে চেয়া চিন্তা খাইতে হয়, বা নিজের ব্যবস্থা নিজেরই করে নিতে হয় কী জন্য, যদিও তার এরকম সম্পদশালী তার চাচা নিতাই কুণ্ডু থাকা সত্ত্বেও, সেই জিনিসটা এখানে এটা পড়লে বুঝতে পারবেন। তো কাহিনী আমি আর কিছু বলতেছি না। তো নিতাই কুণ্ডুর জাস্ট এইটুকু বলে রাখি, নিতাই কুণ্ডু যখন খবর পায় যে তার পুকুরে এরকম রূপার টাকা পাওয়া গেছে, এটা বেচে অনেক টাকা কামানো যাচ্ছে, তার মাথা টাথা খারাপ হয়ে যায়। সে গ্রামবাসী এবং তার পরিচিত লোকজন, তার আত্মীয় স্বজনের উপরও ঝাঁপায় পড়ে, এবং ঝাঁপায় পড়ে খুব নৃশংসভাবে। এইটাতে কয়েকটা সিকোয়েন্স আছে যেটা খুবই নির্মম, কয়েকটা পাতা আছে খুবই নির্মম। মানে এত অবলীলায় এই নৃশংসতার বর্ণনাটা শাহজাদ ফেরদৌস করে গেছেন, এবং এত শৈল্পিকভাবে, এই জিনিসটা না পড়লে বুঝতে পারবে না। এবং আরেকটা জিনিস আছে শাহজাদ ফেরদৌসের, আরেকটা কোয়ালিটি যেটা আমার অবশ্যই মেনশন করা উচিত, সেটা হচ্ছে উনি রক্ত এবং মাংস, হিউম্যান ফ্লেশ এবং ব্লাড, এই দুইটা জিনিসে এত শৈল্পিকভাবে ওনার ন্যারেশনের মধ্যে, এত শৈল্পিকভাবে ওনার বর্ণনার মধ্যে ইউজ করেন, যে এটা আমি একটু আগে যেটা বলছিলাম, যে এটার মধ্যে একটা ডেলিবারেট নির্মমতা এবং একটা আনঅ্যাপোলজেটিক নির্মমতা এবং নৃশংসতার পরিচয় পাওয়া যায়। বাট খুব আর্টিস্টিক ওয়েতে উনি জিনিসটা করেন। জিনিসটা আমার মতো হার্ডকোর হরর এবং থ্রিলার রিডারদের জন্য, আমাদের মতো রিডারদের কাছে জিনিসটা উপভোগ্য লাগে বটে। বাট এটা সেই ক্ষেত্রে যেটা হয়েছে যেটা বলে দেওয়া উচিত, সেটা হচ্ছে যেটা দুর্বল হৃদয়ের বা দুর্বল চিত্রের অধিকারীদের জন্য না। এবং এইটাতে পার্টিকুলার একটা সিকোয়েন্স আছে যেটাতে মানে খুব স্ট্রং মানুষেরও গা গোলায় উঠতে পারে, সম্ভাবনা আছে। তো এবং এন্ডিংটাও একটু মেটাফরিক্যাল ওয়েতে উনি শেষ করছেন, এবং এন্ডিংটা আমার কাছে মনে হয় যথাযথই হয়েছে। তো এই উপন্যাসটা ইটস 96 পেজেসের। তো ওই যে 300 টাকার কথা বলছিলাম, মনে আছে? তো আপনার যদি আপনি যদি আমার জিজ্ঞেস করেন যে ভাই 300 টাকায় আমি চমৎকার দুইটা উপন্যাস পড়তে চাই, কোন দুইটা উপন্যাস আপনি আমার সাজেস্ট করবেন এই মুহূর্তে, রাইট নাও, অ্যাজ অফ দিস মোমেন্ট, ঠিক এই মুহূর্তে আমি আপনাকে জাস্ট 300 টাকা ইজ লাইক পশ কফি শপগুলোতে গেলে এক কাপ কফির চেয়েও দাম কম। তো 300 টাকায় এই দুইটা চমৎকার উপন্যাস আপনি পড়ে ফেলতে পারেন, হাই রেকমেন্ডেড। এবং এই দুইটা উপন্যাসই কবি প্রকাশনী থেকে আসছে। এখনও পর্যন্ত কিছু মাত্রায় কিছু কপি হয়তো বা অ্যাভেলেবল আছে। দুইটা একসাথে নিতে পারেন, আলাদা আলাদা নিতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি দুইটাই সমানভাবে রেকমেন্ড করতেছি, হাইলি রেকমেন্ডেড।